শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। অল্প সময়ে হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ। ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, পতাকা বৈঠকে পরিস্থিতি শান্ত। অমানবিক নির্যাতন চালাচ্ছে, তারা কাঁদানে গ্যাস ছড়েছে। মসজিদে মাইকিংও করা হয়েছে এলাকাতে যে আপনারা যেভাবে এই দেশটাকে রক্ষা করেন বা এলাকায় যাতে ক্ষতি না হয় এরকম। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। বিএসএফ এর দুঃখ প্রকাশ। এবং কাতারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত, আহত আরো ৫ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া। Rainbow Paints, the color of joy. নিউজ 24 প্রবাসের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সততা, দক্ষতা ও যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে অল্প সময়েই বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে দেশের আমূল পরিবর্তন করেন তিনি। দেশের অর্থনীতি উন্নয়নে তার উদ্যোগ ছিল সব মহলে প্রশংসিত। তিনি জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র। তার পররাষ্ট্রনীতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমাদৃত ছিল, যার ফলে বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরছেন সাইফুল ইসলাম। ১৯৭১ সালে দিশেহারা জাতির মনে আশার আলো জাগিয়েছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, লড়েছেন সম্মুখ সমরে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য অর্জন করেন বীরোত্তম উপাধি। এবং চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ৭৫ পরবর্তী রাজনৈতিক সংকটেও দেশের হাল ধরেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সবার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। দায়িত্ব গ্রহণের পর রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও গ্রামীণ উন্নয়ন সহ দেশে বৈপ্লবিক পরিবর্তনে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। তার নিজের পরিবারের, দলের কিংবা আত্মীয় বন্ধু কারো স্বার্থের ভাবনা তার মাথায় কখনো ছিল না। পুরাটা চিন্তা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ভাবনা তার দেশ এবং দেশের কল্যাণ, দেশের জনগণ নিয়েছিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর নানা দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। কঠোর পরিশ্রম আর নতুন কর্মপরিকল্পনা দিয়ে সারা দেশে বিএনপিকে জনপ্রিয় করে তোলেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন। এটা গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল পররাষ্ট্রনীতির কারণে ১৯৭৮ সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। একই বছর তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে সার্ক গঠনের উদ্যোগ নেন। ১৯৮১ সালে ইরাক ইরান যুদ্ধ বন্ধে পালন করেন মধ্যস্থতাকারীর ভূমিকা। ওআইসিতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সার্ক গঠনে জিয়াউর রহমানের যে স্বপ্ন এবং চিন্তা, এই সব কিছু কিন্তু বাংলাদেশের একটা সুনির্দিষ্ট পরিচয় এবং ব্যক্তিত্ব সৃষ্টি করেছে। দেশমাতৃকার উন্নয়নে নিবেদিত প্রাণ জিয়াউর রহমান ২১শে পদক ও স্বাধীনতা পদক চালু করেন। তার আমলেই মহিলা পুলিশ গঠন করা হয়। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানির দ্বার উন্মোচন করেন তিনি। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে।
সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্ষণজন্মা এক মানুষের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা ও সাহসিকতার কারণে অতি অল্প দিনে জনগণের হৃদয় জয় করেছেন, হয়ে উঠেছেন গণমানুষের আস্থা নির্ভরতার প্রতীক। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই, আমরা চাই শান্তি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় বাংলাদেশের সফল রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতা ও ভোটদান নিশ্চিত করা গেলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 19 দফা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অধিকারের অতন্দ্র প্রহরী তুমি। বারবার বিরোধী শক্তিরা দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে, তা প্রতিরোধের উপায় কি, এমন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে, 2 মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে। তারেক রহমান বলেন, সৈনিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান সব পরিচয়েই সফল হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি যে আদর্শ দিয়েছেন, যে 19 দফা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, জাতিকে বিভক্ত না করে। একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন, থাকাটাই স্বাভাবিক। উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং সবচেয়ে সেটি ধর্ম, বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশী। তিনি বলেন, পোশাক ও কৃষি খাতে জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন তাও সফল হয়েছে। প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে পোশাক, এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে। এবং এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে জিয়াউর রহমানের দর্শন প্রচার করা যাবে তরুণ প্রজন্মের কাছে, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওনার চলে যাবার পরেও, এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। সীমান্তে আবার উত্তেজনা। এবার অনুপ্রবেশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলে 4 ঘন্টা। 2 পক্ষে চলে ইট পাটকেল নিক্ষেপ, হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। আহত হন 2 বাংলাদেশি। শনিবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে সীমান্ত এখনো থমথমে। আতঙ্ক কাটেনি স্থানীয়দের। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এই দৃশ্য বাংলাদেশ ভারত সীমান্তের। ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় বাসিন্দাদের মধ্যে বাধে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া। দিনভর চলা এই উত্তেজনায় 2 বাংলাদেশি আহত হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী বাংলাদেশিদের অভিযোগ, শনিবার দুপুরে বাংলাদেশি নাগরিকের লাগানো গম কাটতে থাকে ভারতীয়রা। বাধা দিলে বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ছড়িয়ে পড়ে চৌকা সীমান্তেও। স্থানীয়রা জানিয়েছেন, চৌকা সীমান্তের বাংলাদেশ প্রান্তে অনুপ্রবেশ করে ভারতীয়রা অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলে। অনেক কোচে সবকিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন, আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান আছে, মানে সব বিশ্বাস করে দিয়েছে। আমাদের যত গালা ছিল সব কেড়ে বিএসএফ আর পাবলিক সব ছিনে চলে গেছে। ইট পাটকেল সহ হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। এ সময় 2 বাংলাদেশি আহত হন। পাল্টা জবাব দিতে প্রস্তুত হন বাংলাদেশের সীমান্তবাসীরাও। ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে।
কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে, ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সীমান্ত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীও রয়েছে সতর্ক অবস্থায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতীয় আগ্রাসন রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর কার্যক্রমের প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেন, হাসিনাকে জায়গা দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে ভারত। এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপোষ করবে না বলে জানান তারা। আপনারা যদি সীমান্তে কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতা করার চেষ্টা করেন, তাহলে বিজেপি সহ পুরো বাংলাদেশের জনগণ আপনাদের কিন্তু জবাব দিতে প্রস্তুত রয়েছে। আপনারা আমাদের সাথে পার্শ্ব রাষ্ট্র হিসাবে যতটুকু সম্পর্ক বজায় রাখার দরকার, আমরা কিন্তু ততটুকুই রাখতে চাই। কাতারের বাইজার এলাকায় সিগন্যালে টার্ন নেওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি যুবক আলামিন। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। নিহত আলামিনের স্ত্রী ও এক সন্তান রয়েছে। দুর্ঘটনায় একই এলাকার মোহাম্মদ মেহেদি গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে আছেন। তাছাড়া আরও 4 জন আঘাত পেয়ে চিকিৎসাধীন আছেন। 162 দিনের অপেক্ষার পর অবশেষে কলকাতার আরজিকর মামলার রায় ঘোষণা হলো। রায়ে নারকীয় ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছেন আদালত। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। গেল বছরের 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় শুরু হয় কলকাতায়। পরবর্তীতে লাখ লাখ মানুষের প্রতিবাদে উত্তাল হয় গোটা ভারত। দীর্ঘদিন ধরে চলে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। ধর্মতলায় আমরণ অনশনে বসে প্রতিবাদকারীরা। এরই জেরে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। গ্রেফতার করা হয় আরজিকরের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। গোটা ভারত তুলপাড় হওয়া সেই ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা করা হয় শনিবার। মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন শিলাইদহ আদালত। তবে সাজা ঘোষণা করা হবে আগামী 20 জানুয়ারি। এদিকে এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। তবে আগামী সোমবার কি সাজা হয় সেদিকে নজর তাদের। আসমাতুলি, নিউজ 24। পূর্ব তিমুরের অনারারি কনসাল হলেন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক কুতুবুদ্দিন আহমেদ। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধান খন্দকার মাসুদুল আলম কুতুবুদ্দিন আহমেদের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন। কুতুবুদ্দিন আহমেদ 2020 সালে স্পেনের রাজা কর্তৃক স্প্যানিশ রয়্যাল অ্যাওয়ার্ড অব মেরিটের নাইট অফিসার উপাধিতে ভূষিত হন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এর সাবেক সভাপতি তিনি। কুতুবুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে উভয় দেশের সহযোগিতা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও 47 প্রবাসী। শুক্রবার রাতে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লেবানন থেকে ফেরত আসা এই বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও IOM এর কর্মকর্তারা। IOM এর পক্ষ থেকে প্রত্যেককে 5,000 টাকার পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এখন পর্যন্ত 19টি ফ্লাইটে মোট 1246 জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমাম শরীফ ইমু। কক্সবাজার জেলা বিএনপির সংযুক্ত আরব আমিরাতের আজমান শাখার উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাফর আলম মুন্না সভাপতিত্বে ও ফোরকান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা বিএনপির আমিরাত শাখার সদস্য সচিব FA সোহেল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক হাজী নাসির উদ্দিন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশি কানাডিয়ান তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সচেতনতা তৈরি ও সমাধানের পথ খুঁজতে সম্প্রতি বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস BIES এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কানাডিয়ান তরুণদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ এবং উত্তরণের পথ শীর্ষক এই আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইমাম উদ্দিনের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন নিজামুদ্দিন। আলোচনায় অংশ নেন সাংবাদিক শওগাত আলী সাগর, সোশ্যাল ওয়ার্কার নেসার আহমেদ, BIES এর জেনারেল সেক্রেটারি ডক্টর মাহতাব শাহন, চিকিৎসক হুমায়রা তাহিতি সহ অনেকে। মালয়েশিয়ার পেনাঙ্গের বাংলাদেশ মুসলিম কমিউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আব্দুল নাকিবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মমিন, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, অ্যাডভোকেট আকুনাজি ফারাদিবা ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক এবং তাদের সন্তান সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে, এই স্লোগানে কাতারে পুষ্টি ও বিজ্ঞান ভিত্তিক গাইডলাইন সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক সেমিনার করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ন্যাচারোপ্যাথিক চিকিৎসক প্রফেসর ডক্টর মুজিবুল হক। রাজধানীর দোহায় আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি কাতারের সভাপতি ও কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান হানিফ। সেমিনারে প্রধান আলোচক ছিলেন দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন US এর কনসালটেন্ট প্রফেসর ডক্টর মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক ও কাতার ট্রাফিক বিভাগের কর্মকর্তা আব্দুল আলিম আজহারি। প্রবাসী সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রবাসী সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। শুধু নিষিদ্ধতে সীমাবদ্ধ থাকলেই হবে না, ছাত্রলীগের অপরাধের বিচার করতে হবে, আইনের আওতায় আনতে হবে পতিত সরকারের দোসরদেরও। মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে এমন দাবি জানিয়েছে ছাত্রদল। নেতাদের অভিযোগ, ন্যায় বিচার নিশ্চিতে গুরুত্ব না দিয়ে সংস্কারের কথা বলছে সরকার। শনিবার মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মার্চ ফর জাস্টিস, ন্যায় বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কর্মসূচি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ পতিত সরকারের দোসরদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জুলাই আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের এই বর্বরোচিত হামলা সহ নানা অপকর্মের বিচার চান ছাত্রদল নেতারা। বলেন, সেদিন ছাত্রলীগের পাশবিক হামলায় স্তব্ধ ছিল পুরো দেশ। শনিবার সকাল 12টা থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ছাত্র দলের হাজারো নেতাকর্মী ভিড় জমায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দীর গেটে, যেখানে নিষিদ্ধ এই সংগঠনটির তৈরি করা টর্চার সেলে শিক্ষার্থীদের নির্যাতন, চাঁদাবাজি ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করা সহ সকল অপরাধের বিচারের দাবিও তোলে ছাত্রদল। ছাত্রলীগ গত 16 বছরে ক্যাম্পাসগুলোতে হত্যা, ধর্ষণ, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্যের যে অপরাজনীতি করেছে, এর মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার খর্ব হয়েছে। আমরা সে সকল নির্যাতন নিপীড়নের বিচার চাই। নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার কাজ রেখে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছে। ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা তারা দৃশ্যমান গ্রেপ্তার করার প্রক্রিয়া গ্রহণ করেছে, এরকম আমরা গণমাধ্যমে দেখিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা ঐতিহাসিকভাবে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ সহ ঢাকা ও ঢাকার বাইরের ছাত্রদল ইউনিটগুলো। শাহবাগ থেকে TSC হয়ে
মিছিলটি পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। কেবল শাহবাগ অতিক্রম করতেই মিছিলটির প্রায় 25 মিনিট সময় লাগে। কেন্দ্রীয় শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবি জানায় ছাত্রদল নেতৃবৃন্দ। মার্চ ফর জাস্টিসের সমাপনী বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত কমিটির যে প্রতিবেদন তা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পূর্ণ না হবে, যে পর্যন্ত ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ক্যাম্পাসে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার যতদিন সুনিশ্চিত না হবে ততদিন বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকের মার্চ ফর জাস্টিসের ন্যায় রাজপথে অবস্থান। এ সময় বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানায় ছাত্রদল। আল মোহাইমেদুল খান, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রবাসের সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা বাড়ছে। সংস্কারের নামে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক ও কাউন্সিলরদের সংখ্যা কমানো নিয়ে চাপে বিসিবি। এরই মধ্যে প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন বয়কট করেছে ক্লাবগুলো। সমাধান না হওয়া পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় ডিপিএল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলাও বয়কটের ডাক দিয়েছে ক্লাব কর্তারা। সাথে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন তারা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে পরিবর্তনের ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে বিসিবিতেও। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, বিসিবির গঠনতন্ত্র সংশোধন করাও তাদের অন্যতম একটি লক্ষ্য। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য এরই মধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির চেয়ারম্যান বিসিবির পরিচালক হয়ে আসা নাজমুল আবেদিন ফাহিম। বাকি 4 সদস্যের কেউই ক্রিকেট সংশ্লিষ্ট নন। তবে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে যে বিষয়গুলো তুলে আনা হয়েছে তা নিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছিল ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা। তাদের দাবি ছিল সংশোধনী প্রস্তাবগুলো বাতিল করতে হবে। তবে এখন পর্যন্ত সেটি না হওয়ায় এবার প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টকে বয়কটের ডাক দিলেন ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরা। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। লিগটা আমরা ক্লাবদেরকে নিয়েই করি, ক্লাবদেরকে বাদ দিয়ে তো লিগ চালানোর কোনো সুযোগ নেই। সো তারা তাদের যে কনসার্ন রেজ করেছে এটা বোর্ড কনসিডার করছেন বা বোর্ড প্রেসিডেন্ট নিজে এটার মধ্যে ইনভলভ হয়েছেন। সো আমরা এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কমেন্ট করতে রাজি না। আমাদের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব লিগটাকে শুরু করে দেওয়া। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ এবং নতুন কমিটি বিলুপ্তির পাশাপাশি বেশ কিছু দাবি উপস্থাপন করে তারা। যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে এবং পাশাপাশি আমাদের এখন 2-1 দাবি করেছে যে এই যে গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান, ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। এছাড়াও যতদিন পর্যন্ত সংকট শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত সব খেলা বয়কটের কথাও জানান তারা। বিসিবি সভাপতি দ্রুত সমাধান দিলেই পরবর্তী পদক্ষেপ নেবে ক্লাবগুলো। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। তার এই ছিল প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।